চলুন আজ আমরা একটা অন্য রকম ব্যবচ্ছেদ করি। কোনো ডাক্তারি ব্যবচ্ছেদ নয়, বরং একটা রাজনৈতিক ব্যবচ্ছেদ। ত্রিপুরার পেচারথুল বিধানসভা কেন্দ্রের ফলাফলকে আমরা কাটাছেঁড়া করে দেখব, বোঝার চেষ্টা করব ঠিক কী কারণে একটা বড় রাজনৈতিক বদল ঘটে যায়। এর পেছনের সংখ্যা, মানুষের কথা আর ভবিষ্যতের পথ সবকিছুই উঠে আসবে আমাদের এই বিশ্লেষণে। আমাদের এই গল্পের মঞ্চ হল ত্রিপুরার পেচারথুল, একটি সংরক্ষিত আসন। এই কেন্দ্রটিকেই আমরা একটা আয়নার মতো ব্যবহার করব, যার মধ্যে দিয়ে আমরা দেখব সময়ের সাথে সাথে রাজনৈতিক আনুগত্যের ছবিটা কিভাবে বদলে যায় আর সে বদলের পেছনের কারণগুলো কতটা গভীর। 20.40%। হ্যাঁ, এই সংখ্যাটি দিয়েই আমাদের তদন্ত শুরু। 2023-এর নির্বাচনে হারের এত বড় ব্যবধান। ভাবুন একবার, কিভাবে একটা দলের ভোট এতটা কমে যেতে পারে। এটা কি শুধু ভোটের অঙ্ক, নাকি এর আড়ালে লুকিয়ে আছে মানুষের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ আর হতাশার এক বিরাট প্রতিচ্ছবি? এই সংখ্যাটাই আমাদের ধাঁধার মূল সূত্র। তো আমাদের এই যাত্রাপথটা কেমন হবে? প্রথমে আমরা এই পেচারথলের ধাঁধাটা বোঝার চেষ্টা করব। তারপর পরাজয়ের কারণগুলো ব্যবচ্ছেদ করে দেখব। এরপর শুনব ভোটারদের নিজেদের গলার আওয়াজ। সবশেষে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য একটা চতুর্মুখী কৌশল আর তার 90 দিনের রূপরেখা নিয়েও আলোচনা করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে ধাঁধার প্রথম অংশে ঢোকা যাক। 2023 সালের নির্বাচনের যে ফলাফল, তার সংখ্যাগুলো আসলে কি বলছে? কোন সংখ্যাটা আমাদের এই বড় রাজনৈতিক পরিবর্তনের দিকে সরাসরি আঙুল তুলছে? দেখুন, 2023-এর ফলাফলটা এক কথায় চমকে দেওয়ার মতো। মোট ভোটার প্রায় 45,000-এর বেশি, আর তার মধ্যে 85% বেশি মানুষ ভোট দিয়েছেন। মানে মানুষের উৎসাহের কোনো কমতি ছিল না। কিন্তু আসল গল্পটা ফলাফলে। বিজেপি জিতেছে প্রায় 45.5% ভোট পেয়ে, আর সেখানে এক সময়ের অপ্রতিরোধ্য শক্তি সিপিআইএম নেমে এসেছে তৃতীয় স্থানে, মাত্র 25% ভোট নিয়ে। এই যে প্রায় 20%-এর একটা বিশাল ফারাক, এটাই আমাদের ভাবাচ্ছে। কি এমন হলো যে ভোটাররা এতটা মুখ ফিরিয়ে নিলেন? সত্যি বলতে কি, 2023 সালের এই ফলাফলটা কোনো আকস্মিক ঘটনা নয়। এটা একদিনে ঘটেনি। এটা ছিল ধীরে ধীরে তৈরি হওয়া একটা ক্ষয়ের চূড়ান্ত পরিণতি। চলুন পেচারথলের রাজনৈতিক ইতিহাসটা একটু পেছনে ফিরে দেখি, তাহলে বোঝা যাবে এই পতনের প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হয়েছিল। এই টাইমলাইনটা দেখুন, এটা যেন একটা মজবুত দুর্গের পতনের গল্প বলছে। 1993 থেকে 2013, টানা 20 বছর সিপিআইএম ছিল প্রায় অপ্রতিদ্বন্দ্বী। তাদের ভোট ঘোরাফেরা করত 41 থেকে 50%-এর মধ্যে। 2018 সালে এসে সেই দুর্গের দেয়ালে প্রথম একটা বড় ফাটল ধরে। বিজেপি খুব অল্প ব্যবধানে জিতে যায়। আর 2023-এ এসে সেই দুর্গটা যেন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। ভোট নেমে এলো মাত্র 25%। মাত্র 10টা বছর, ভাবা যায়? 2013 সালে যে দলটা 50%-এর বেশি ভোট পেয়ে জিতেছিল, 10 বছর পর 2023-এ তাদের ভোট ঠিক অর্ধেক হয়ে গেল। অন্যদিকে দেখুন, বিজেপি আর নতুন দল টিপরামথা, এই দুজনের সম্মিলিত ভোট 70%-এরও বেশি। এর মানেটা খুব পরিষ্কার, বিরোধী ভোট দুটো বড় শিবিরে ভাগ হয়ে গেছে। আর এই বিভাজনটাই সিপিআইএমের পতনকে আরও দ্রুত নিশ্চিত করেছে। আর এই ভোট ভাগের খেলার প্রধান চরিত্র ছিল টিপরামথা। তাদের উত্থানের ফলে চিরাচরিত জনজাতি ভোট ব্যাংকটা ভেঙে টুকরো হয়ে যায়। আর এটাই সিপিআইএমের পরাজয়ের অন্যতম প্রধান কারণ। এটা শুধু ভোটের অঙ্কের বিভাজন নয়, এটা আসলে জনজাতি ভোটারদের আনুগত্যে এক গভীর পরিবর্তনের সংকেত। এতক্ষণ তো আমরা সংখ্যা, শতাংশ আর পরিসংখ্যান নিয়ে কথা বললাম, কিন্তু দিনের শেষে সংখ্যা তো আর কথা বলে না, কথা বলে মানুষ। ভোটের আসল গল্পটা ব্যালট বাক্সে নয়, ভোটারের মনে লেখা থাকে। চলুন এবার সেই মনের কথা শোনার চেষ্টা করি। এই কথাগুলো, এগুলো শুধু একটা অভিযোগ নয়, এগুলো মানুষের আত্মসম্মানে আঘাতের প্রতিধ্বনি। যখন একজন নাগরিককে বলতে হয়, কেউ কি আমাদের দেখে, তখন বুঝতে হবে সমস্যাটা অনেক গভীর। আমাদের সংবিধানে প্রতিটি নাগরিকের মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে, আর সেই মর্যাদার ভিত্তি হল ভালো পরিকাঠামো, কাজের সুযোগ আর সরকারের সংবেদনশীলতা। এই কথাগুলো সেই মৌলিক অধিকারেরই আরতি। আর ওই কথাগুলো যে শুধু একজনের নয়, তার প্রমাণ হল এই তালিকা। দেখুন,
মানুষের ক্ষোভের তীব্রতা সবচেয়ে বেশি কোথায়? ১ নম্বরে বেকারত্ব, ২ নম্বরে গ্রামের পরিকাঠামো আর ৩ নম্বরে জনজাতিদের অধিকার। এই ৩টি বিষয় মানুষের দৈনন্দিন জীবনের সাথে সরাসরি জড়িত, আর এটাই প্রমাণ করে যে সাধারণ মানুষের জীবনের সমস্যাগুলোই শেষ পর্যন্ত ভোটের বাক্সে সবচেয়ে বড় প্রভাব ফেলে। বেশ, সমস্যা তো বোঝা গেল, হারের কারণগুলো আমরা দেখলাম, কিন্তু এখন প্রশ্ন হলো সমাধানটা কি? এখান থেকে এগোনোর রাস্তাটা কি? এখানেই একটি সুনির্দিষ্ট কৌশলগত কাঠামোর প্রস্তাব করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে চতুর্মুখী মতবাদ। চলুন দেখি এটা আসলে কি। চতুর্মুখী মতবাদ শুনতে হয়তো একটু ভারী শব্দ মনে হচ্ছে, কিন্তু এর মূল ভিত্তিটা কিন্তু খুব সহজ। এটা আসলে 4টে স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকা একটা সম্পূর্ণ রাজনৈতিক কৌশল। এই 4টে স্তম্ভ কি কি? ১. নির্বাচনের জন্য মাটি কামড়ে প্রস্তুতি। ২. মানুষের কাছে পৌঁছানোর জন্য সঠিক বার্তা বা ন্যারেটিভ। ৩. সীমিত সম্পদের সঠিক ব্যবহার। আর ৪. দলের সাংগঠনিক শক্তি। এবার একটু ভেঙে বলি। প্রথম কাজ, একেবারে বুথ স্তর থেকে তথ্যের ভিত্তিতে প্রত্যেক ভোটারের সাথে সংযোগ তৈরি করা। দ্বিতীয়ত, গরিব মানুষ আর জনজাতিদের অধিকারকে সামনে রেখে একটা শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য গল্প তৈরি করা, যা মানুষের মন ছুঁয়ে যাবে। তৃতীয়ত, টাকার জোরে নয়, বরং দলের কর্মীদের মানবিক পুঁজির উপর ভরসা করে এগোনো। এবং চতুর্থত, তৃণমূল স্তরের সেই পুরনো শক্তিশালী ক্যাডার নেটওয়ার্ককে আবার নতুন করে জাগিয়ে তোলা। এই 4টি কাজ একসুরে করতে পারলেই এই কৌশল সফল হবে। শুধু ভালো কৌশল বানালেই তো হবে না, তাকে মাটিতে নামাতে হবে, আর তার জন্য দরকার একটা নির্দিষ্ট সময়সীমা আর একটা কার্যকরী পরিকল্পনা। চলুন দেখি এই চতুর্মুখী মতবাদকে বাস্তবে রূপ দেওয়ার জন্য 90 দিনের একটা বিস্তারিত ব্লুপ্রিন্ট কেমন হতে পারে। তবে হ্যাঁ, এই তথ্যভিত্তিক কাজে নামার আগে একটা বিষয় খুব জরুরি। মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার সময় তাদের গোপনীয়তা এবং সম্মতির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থাকতে হবে। ভারতের নতুন ডেটা সুরক্ষা আইনও কিন্তু এই বিষয়টির উপরই জোর দেয়। বিশ্বাস তৈরি হয় স্বচ্ছতা আর সম্মানের ভিত্তিতে, শুধু তথ্য দিয়ে নয়। দেখুন, পরিকল্পনাটা 3টে পর্বে ভাগ করা। প্রথম 30 দিন হল ভিত্তি তৈরির সময়, মানে বুথ স্তরে সমীক্ষা করা আর প্রত্যেক ভোটারের দরজায় পৌঁছনো। মাঝের 30 দিন হল প্রচারকে তুঙ্গে নিয়ে যাওয়ার সময়, বড় নেতাদের নিয়ে সমাবেশ করা আর স্থানীয় সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানো। আর একেবারে শেষ 30 দিন হল চূড়ান্ত মোবিলাইজেশন, পাড়ায় পাড়ায় ছোট ছোট সভা করে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসার জন্য ঝাঁপিয়ে পড়া। আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি আমরা। এই পুরো বিশ্লেষণ আর কৌশল কিন্তু শুধু একটা নির্বাচন জেতার ফর্মুলা নয়, এর লক্ষ্যটা আরও অনেক বড়। এটা আসলে শাসন ব্যবস্থার একটা নতুন দর্শন, একটা নতুন মডেলের কথা বলে। এই তুলনামূলক ছবিটা দেখুন, এটা দুটো ভিন্ন রাজনৈতিক মানসিকতার কথা বলছে। পুরনো মডেলে সবকিছু ছিল নির্বাচন কেন্দ্রিক, লক্ষ্য ছিল শুধু ক্ষমতা দখল করা, বার্তা আসত ওপর থেকে নিচে। কিন্তু নতুন মডেলটা ঠিক তার উল্টো, এটা শাসন কেন্দ্রিক। এখানে মানুষের মতামত নিচ থেকে ওপরে যায়। এখানে ভোটের জন্য নয়, বিশ্বাস অর্জনের জন্য সংগঠন করা হয়। এখানে ক্ষমতাটা লক্ষ্য নয়, ক্ষমতা হলো একটা উদ্দেশ্য পূরণের মাধ্যম। সুতরাং শেষ কথা হলো, এই সম্পূর্ণ কৌশলের মূল উদ্দেশ্য হল এমন একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা যেখানে নির্বাচন শুধু 5 বছরের জেতা হারার একটা খেলা হয়ে থাকবে না, এটা হয়ে উঠবে মানুষের জীবনের ধারাবাহিক উন্নয়নের একটা মাধ্যম। আর রাজনৈতিক ব্যবস্থার ওপর যে বিশ্বাসটা ভেঙে গেছে, সেই বিশ্বাসকে আবার নতুন করে গড়ে তোলার একটা শক্তিশালী প্রচেষ্টা। শেষে এই একটা প্রশ্নই থেকে যায়, একটা তথ্য নির্ভর এবং পুরোপুরি মানুষকেন্দ্রিক পরিকল্পনা কি সত্যিই রাজনীতির খেলার নিয়মটা বদলে দিতে পারে? ক্ষমতা দখলের এই রমরমা থেকে বেরিয়ে এসে জনকল্যাণের রাজনীতিতে পৌঁছনো কি আদৌ সম্ভব? উত্তরটা হয়তো সময় আর সদিচ্ছাই দেবে। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 08042041602. Purpose Beyond Politics.